আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা উচ্চতর গণিতের অনুশীলনীর ৭ এর অঙ্কগুলো সমাধান করব। আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা বেসিক সহ সকল উদাহরণ, সকল কাজের অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজে বুঝতে পারবে। প্রথম পর্ব দেখলে এটা খুবই সহজে বোঝার কথা। দেখো, প্রথমে ১, ৩, ৫, ৭ অনুক্রমটির ১২তম পদ কত? দেখো, এটা একটা সমান্তর ধারা। প্রথম পদ হলো 1 আর পার্থক্য হলো 2। তাহলে n-তম পদের সূত্র ছিল কি? n-তম পদের সূত্র ছিল হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই না? তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। এর মান কত? 1 প্লাস কততম পদ? 12তম পদ। তাহলে n এর জায়গা হবে 12। তার 12 বিয়োগ 1 গুণ d এর মান কত? 2। তাহলে এখানে 1 প্লাস 11 দুগুণে 22। তাহলে 23 হবে এটার উত্তর। 12তম পদ হলো 23। এটা এমনি বোঝা যায়। দেখো, প্রথম পদ 1, দ্বিতীয়টা 3, তৃতীয়টা 5। তার মানে যততম পদ 2 গুণ থেকে 1 কম তার। প্রথম পদ দেখো, 2 গুণ 1 বিয়োগ 1। দ্বিতীয় পদ 2 দুগুণে 4 বিয়োগ 1। তৃতীয় পদ 3 দুগুণে 6 বিয়োগ 1। তাহলে 12তম পদ 12 দুগুণে 24 বিয়োগ 1 মানে 23 হবে। এটা দেখলেই বোঝা যায়, এগুলো খুবই সহজ। এখন বলছে কোনো একটি অনুক্রমের n-তম পদ হলো 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 আর কি। মানে n-তম পদ মানে un এর মান দেওয়া আছে 1 বাই n ইন্টু n প্লাস 1। এখন বলছে তৃতীয় পদ কোনটি? বলো, n এর জায়গায় শুধু 3 বসিয়ে দেবা, মানে u3 হবে 3 ইন্টু 3 প্লাস 1 মানে 3 4 12, 1/12। এটা বলছে কোনো একটি অনুক্রমের হতম পদ কি? এটা ফন্ট চেঞ্জ করিনি যখন সেই বাংলায় রয়ে গেছে ইংলিশ। আচ্ছা, হ বলতে মানে n-তম পদই হবে। হ্যাঁ, n-তম পদ এটা দেওয়া আছে, তাহলে এটা হ না, এটা n হবে। n-তম পদ এটা হলে 10তম পদ কত হবে? 0 বলছে। আচ্ছা, বসিয়ে দেখো 10তম পদ কত হয়। 1 মাইনাস মাইনাস 1 এর পাওয়ার 10। পাওয়ার জোর হলে -1 কি হয়ে যায়? +1 হয়ে যায়। যেহেতু -1টা +1 হয়ে যাবে, তাহলে এটা কি হবে? 1 - 1 0 হবে। সত্য বলেছে। 15তম পদ 2। আচ্ছা দেখো তো, 15তম পদ মানে 1 মাইনাস -1 এর পাওয়ার 15। পাওয়ার বিজোড় হলে -1ই রয়ে যাবে। -1টা -1ই রয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে পরে। তাহলে 2 হবে। এটাও ঠিক আছে। এখন বলছে প্রথম 12 পদের সমষ্টি 12। একটু লক্ষ্য করো, আমি যদি পাওয়ার 1 দেই তাহলে পাচ্ছি হলো 2। পাওয়ার যদি 2 দেই তাহলে পাচ্ছি 0। 3 দিলে 2, 4 দিলে 0। তো এইভাবেই চলবে। দেখো, 2 0 প্লাস 2 0 মানে 2 0 2 0 2 0 এমনি চলতে থাকবে সবসময়। তাহলে এখানে দেখো তো, প্রতি 2টা পদ যোগ করলে 2 করে পারবে। 2 পদের যোগফল 2। 4টার যোগফল 4। 6টার যোগফল দেখবে 6 আসবে। প্রথম 8টার যোগফল 8 আসবে। 10টার যোগফল 10 আসবে। তাহলে 12টি পদের যোগফল 12ই আসবে। তাহলে এটাও সত্য বলছে। খুবই সত্যবাদী প্রশ্ন ছিল এটা, সবগুলোই সত্য। দেখো, যদি এখানে বলে যে একটির যোগফল কত? একটির যোগফল 2। তিনটির যোগফল কত? 4। একটু লক্ষ্য করবা, তুমি একটু প্যাটার্নটা খুঁজবা। প্রথমটা যোগ করলে 2 হচ্ছে, 3টা যোগ করলে 4 হচ্ছে, 5টা যোগ করলে দেখবে তখন 6 হবে। তো এইভাবে করে তুমি যদি বিজোড় সংখ্যক জানতে চাই, সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। একটু বিবেক কাজে লাগাবা। এগুলো তো সাধারণভাবে দেখলেই উত্তর বলা যায়। এটা তুমি সূত্র দিয়ে করতে পারবে না, এমনি তোমাকে করতে হবে। এবার 4 নম্বরটা দেখো, খেয়াল করো। এখানে বলছে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। এটা কেমন ধারা আগে দেখো ভালো করে। 2 4 6 8 10, এটা একটা সমান্তর ধারা। তোমাকে বলা লাগবে না এটা সমান্তর ধারা, এমনি করলেই হবে। ক নম্বরের প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ a সমান হলো 2। সাধারণ অন্তর, যেহেতু সমান্তর ধারা তাহলে অন্তর হবে সাধারণ অন্তর d সমান হলো 4 - 2। 4 - 2 মানে 2। তবে এটা বিয়োগ এটা দিলেও 2 হবে, এটা থেকে এটা বাদ দিলেও 2 হবে, এটা থেকে এটা বাদ দিলেও 2 হবে। এখন 10তম পদ, 15তম পদ, আমরা তো জানি n-তম পদের সূত্র হলো এটা। দেখো, n-তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে 10তম পদ কত হবে? n এর জায়গায় 10 হবে। a হলো 2, 10 বিয়োগ 1, d কত? আবার 2। তাহলে একবারে উঠাই দাও তুমি। এটা 9 গুণে 18 যোগ 2 20। এবার 15তম পদ,
2 প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, মানে এটাও 2, 14 দুগুণে 28 যোগ 2 30। তুমি ক্যালকুলেটারে উঠাও, সমস্যা নেই। এখন আর তম পদ কত হবে? 2 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। দেখো মান বসিয়ে দিচ্ছে একবার, এই এ আর ডি এর মান বসিয়ে দিলাম। তাহলে 2 প্লাস 2 আর মাইনাস 2, এই 2 দিয়ে দুইটাকে গুণ করে দিলাম, 2 2 কাটা, তাহলে থাকবে শুধু 2 আর। দেখো এখানে 10তম পদ 10 গুণ 2, 15তম পদ 2 গুণ 15, 8তম পদ 2 গুণ আর। তো এই যে সাধারণ পদ হলো 2 আর, তাহলে এই ধারার সাধারণ পদ যদি আমাকে নির্ণয় করতে বলতো, ধারা তো না, অনুক্রম, সরি, এই অনুক্রমের আরতম পদ যদি আমাকে, সাধারণ পদ যদি আমাকে বের করতে দিত, তাহলে আমি বলতাম 2n। যততম পদ ততকে 2 দ্বারা গুণ করে পেয়ে যাওয়া। 4তম পদ 4 দুগুণে 8, 6তম পদ 6 দুগুণে 12, এভাবে সবগুলোই পাওয়া সম্ভব। তা আমার সাধারণ পদ চাইনি, আমার আরতম পদই চেয়েছে, এটা বের হয়ে গেছে, শেষ। এখন পরেরটা দেখো, বলছে যে n তম পদ এটা, তাহলে এখানে সরাসরি আমরা লিখতে পারি যে 10তম পদ, n এর জায়গায় 10 বসবে, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1, তাহলে এখানে 11 গুণ 10 110। 15তম পদ 1/15 ইন্টু 15 প্লাস 1, 15 গুণ 16 কত হবে? 240। 240, আচ্ছা 240 দিলাম, তোমরা একটু দেখো, যদি ভুল হয় ঠিক করে নিও, কারণ এগুলো তো তোমরা পারবা, এগুলো নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। এখন আর-তম পদ কত হবে? n এর জায়গায় শুধু আর বসিয়ে দিবা, আর ইন্টু আর প্লাস 1, এই আর কিছু করার নাই, এটা তুমি আর গুণ করে লাভ নেই। তাহলে এই 3টা আনসার। পরেরটা দেখি, এগুলো সহজ, এগুলো নিয়ে সময় নষ্ট করবো না। এটা দেখো 0 1 গ্রান্ডির ধারার মতো আবার দিছে, কিন্তু এখানে 0 আগে 1 পরে। দেখো এগুলো, এটা হলো প্রথম, এটা তৃতীয়, এটা পঞ্চম, এটা দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, মানে বিজোড়তম পদ যেগুলো, দেখো বিজোড়তম পদগুলো সব 0, আর জোড়তম পদগুলো সব কি 1। তাহলে আমরা এইভাবে লিখব, অনুক্রমের বিজোড়তম পদগুলো 0 এবং জোড়তম পদগুলো কত? 1। তাহলে সুতরাং 10তম পদ হবে কত? 10 জোড় না বিজোড়? জোড় না, তাহলে 1 হবে। তাহলে 15তম পদ কত হবে? 15 তো বিজোড়, 15 বিজোড় হলে তাহলে আমরা বলবো হলো 15তম পদ হবে হলো 0। এখন আর যদি জোড় হয়, তাহলে লিখবো এইভাবে যে আর জোড় হলে আর-তম পদ 1 আসবে। আর যদি বিজোড় হয়, আর বিজোড় হলে আর-তম পদ হবে হলো 0। এগুলো এমনই লিখবা, এই ধরনের যখন অনুক্রম থাকবে তখন এভাবেই তোমাকে লিখতে হবে। এবার দেখো এখানে 5/1 আছে, তাহলে উপরে সব 5, আর নিচে কি 1 3 9 27 81। দেখো এখানে কি 3 গুণ, আবার 3 গুণ, 3 9 27, 3 27 কত? 81। তার মানে এটা একটা গুণোত্তর ধারা হবে, গুণোত্তর অনুক্রম হবে, আমি গুণোত্তরের সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তাহলে এখানে প্রথম পদ হলো 5, সাধারণ অনুপাত আর সমান হলো 5/3 ডিভাইডেড বাই 5, তার মানে 5/3 ইন্টু 1/5, কাটাকাটি করলে 1/3। তুমি যে কোনোটা না, যে কোনোটা, এটাকে এটা দিয়ে ভাগ দাও, এটাই পাবা, যে কোনোটাকে আর আগেরটা দিয়ে ভাগ দিলে একই ফলাফল আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কততম পদ? 10তম পদ। আচ্ছা আগে সূত্রটা লিখি, আর-তম পদ হবে হলো এ আর n মাইনাস 1। তাহলে 10তম পদ, এ কত? প্রথম পদ 5, তাহলে 5 ইন্টু 1/3 10 মাইনাস 1, তাহলে 5 ইন্টু 1/3 টু দি পাওয়ার 9, এটা রেখে দিলাম। 15তম পদ 5 ইন্টু 1/3 টু দি পাওয়ার 15 মাইনাস 1, তাহলে 5 ইন্টু
1/3 আর r-তম পদ 5 ইন্টু 1/3 তবে 5 ইন্টু 1/3 এটা রেখে দিলাম। তাহলে 3টা অ্যান্সার মূলত। আমি আশা করবো বুঝতে পারছো। এগুলো সহজ, এগুলো না বোঝার কিছু নাই। তাহলে এখানে 10তম পদ n-তম পদ দেওয়া আছে, তাহলে 10তম পদ কত আসে দেখি। n এর জায়গায় শুধু 10 বসবে। তাহলে 1 মাইনাস 1 এর পর 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 2। আচ্ছা বলো তো আমাকে, 3 দশে কত 30। -1 এর পর যদি জোড় হয় ফলাফল +1 হয়ে যায় না? তাহলে এটা জোড় সংখ্যা, তার মানে এটা +1 হয়ে যাবে। তাহলে 1 -1 হবে তখন। দেখো +1 মানে কি? এটা শুধু সামনে একটা মাইনাস থাকবে। তো 1 বিয়োগ 1 কত? 0 হবে। তাহলে 1 মাইনাস +1 ডিভাইডেড বাই 2 মানে 0। এবার 15তম পদ যদি বের করি, 1 -1 এর পর 3 গুণ 15 ডিভাইডেড বাই 2। দেখো 1 মাইনাস, এটা বিজোড় সংখ্যা, 3 15 45, তাহলে -1ই রয়ে যাবে। কারণ -1 এর পর যত বড় বিজোড় সংখ্যাই দেই না কেন, এটা -1ই রয়ে যায়। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে ফলাফল কত আসতেছে? 1। এটা আসলে এরকম আসবে 0 1 0 1 0 1 এভাবে আসবে এই ধারাটা। বিজোড়ের গুলা সব 0 হবে, জোড়ের গুলা সব 1 হবে। তাহলে r-তম পদ, তাহলে r জোড় হলে r-তম পদ 1 -1 এর পর 3r। আচ্ছা বলো, আর যদি জোড় হয়, যে কোনো জোড় সংখ্যার সাথে তুমি জোড় গুণ করো বা বিজোড় গুণ করো, ফলাফল জোড়ই আসে সবসময়। তার মানে এটা একটা জোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যা হলে এটা প্লাস হয়ে যাবে। তো 1 - 1 তখন কি হবে? 0 হয়ে যাবে। আর বিজোড় হলে, আর বিজোড় হলে r-তম পদ তখন আসবে 1 -1 এর পর 3r। এবার কিন্তু আর বিজোড়, বিজোড় গুণ বিজোড় ফলাফল কি আসবে? বিজোড়ই আসবে। 3 এর সাথে একটা বিজোড় সংখ্যা গুণ করলে সবসময় ফলাফল বিজোড়ই আসে। আর বিজোড় সংখ্যা -1 এর পাওয়ার যদি হয়, তাহলে এটা -1ই রয়ে যাবে। তাহলে 1 -1, তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2/2 আর কি, তাহলে 1 হবে। তাই এগুলো অ্যান্সার। 0 1 অনেকগুলো উত্তর তোমরা লিখে দিও, সমস্যা নেই। এগুলো পরীক্ষায় এতটা আসে না, এমসিকিউতে আসে। দেখো 2 মার্কের জন্য এটা পরীক্ষায় আসে, সাথে এমসিকিউ এর জন্য আসে। একটু মনোযোগ দাও, একটু ভালো করে খেয়াল করো কি বলছে। বলছে একটি অনুক্রমের n-তম পদ যদি এটা হয়, তাহলে এটার মান কিরূপ হবে? একটু খেয়াল করো। ক নাম্বার দেওয়া আছে কি? দেওয়া আছে হলো un সমান হলো 1/n, এবং এটাও বলা আছে যে un এর মান স্মলার দেন 10⁻⁻5। তো এটাই যদি হয়, তাহলে un এর এই মানটা আমি এখানে বসিয়ে দিতে পারবো না? তাহলে 1/n 10⁻⁵। দেখো আমরা সূচকের সূত্র জানি যে পাওয়ার যদি ঋণাত্মক থাকে, তাহলে আমি 1/, আকারে লিখলে সেই পাওয়ারটাকে ধনাত্মক লেখা যায়। এই যে এটা a⁻n সমান হচ্ছে 1/a⁻n, এই সূত্র অনুসারে আমি এটাকে লিখতে পারি। এবার দেখো আমি ব্যস্তকরণ করি। এখানে দুইটাই পজিটিভ, আমি জানি এটাও পজিটিভ এটাও পজিটিভ, কারণ এখানে n হলো পদ সংখ্যা। পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, তার মানে আমি নিশ্চিত এটার মান ধনাত্মক। তাহলে যেহেতু দুইটাই ধনাত্মক সংখ্যা, আমি যদি ব্যস্তকরণ করি, তাহলে অসমতার চিহ্ন অবশ্যই উল্টে যাবে। আমি কিন্তু বারবার বলতেছি, যদি দুই পাশেই ধনাত্মক থাকে এবং দুই পাশেই ঋণাত্মক থাকে, তাহলে অসমতার চিহ্ন উল্টে যায় ব্যস্তকরণ করলে। আর যদি এমন হয় এক পাশে ধনাত্মক কিন্তু অন্য পাশে ঋণাত্মক, তাহলে কিন্তু অসমতার চিহ্ন উল্টায় না। যেহেতু আমি দেখছি দুইটাই ধনাত্মক, তাহলে অসমতার চিহ্ন উল্টে দিলাম। তাহলে এটাই হবে n এর মান। n এর মান হলো 10⁵ থেকে বড়, 10⁵ থেকে বড়। এরূপ হবে, এটাই জিজ্ঞেস করছিল। খ নাম্বার তোমরা নিজেরাই পারার কথা। দেখো খ নাম্বার একই রকম, আমি একেবারে শর্টকাটে লিখে দেব। un দেওয়া আছে হলো 1/n, এটা সবার জন্যই।
আর এখানে বলছে যে ইউএন এর মান গ্রেটার দেন 10⁻⁻5, তা তুমি ইউএন এর জায়গায় 1/n বসিয়ে দিবে। এবার তাহলে আমরা এটা 1/n ই রেখে দিব, আর এটাকে আমরা লিখতে পারি 1/10⁵। এবার ব্যস্তকরণ করলে এখানে অসমতার চিহ্ন উল্টে যাবে, কারণ এখানে দুইটাই পজিটিভ, এখানেও। তাহলে এটাই আনসার। এখন বলছে যে ইউএন এর প্রান্তীয় মান n যথেষ্ট বড় হলে এটা সম্পর্কে তুমি ইউএন সম্পর্কে কি বলতে পারবা, মানে যে ইউএন এর মান কেমন হবে n যদি অনেক অনেক বড় হয়। তুমি চিন্তা করো n এর জায়গা, এই যে n এর জায়গা তুমি যত বড় মান আস্তে আস্তে বসাতে থাকবা, 1/, অনেক বড় সংখ্যা যখন হবে তখন এটার মান কি শূন্য হয়ে যাবে না? তার মানে আমি বলতে পারি n এর মান যথেষ্ট বড় হলে ইউএন এর প্রান্তীয় মান শূন্য হয়ে যাবে। তাহলে এটা আমি এখানেই লিখে দেবো। যাও, গ নম্বর, ইউএন সমান 1/n। এখানে দুই একটা লিখে নেই, যেমন ইউ এর 1 দিলে 1/1, ফলাফল 1 আসতেছে। 100 দিলে এখানে 1/100 আসবে, তার মানে 0.01 আসতেছে। একের পর 10টা শূন্য বা 5টা 6টা শূন্য দিলে 5টা শূন্য দিলাম, তাহলে এটা দেখবে যে 1/, একের পর 5টা শূন্য, ফলাফল আসবে 0.401। তার মানে এইভাবে লিখবা যে এবার যে n এর মান যথেষ্ট বড় হলে, n এর মান যথেষ্ট বড় হলে ইউএন এর প্রান্তীয় মান শূন্য হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে যথেষ্ট বড় মানে কিন্তু অসীম বুঝাইছে। এখানে n এর মান যথেষ্ট বড় মানে অসীম, ইনফিনিটি হয়ে গেলে, তবে ইনফিনিটি হয়ে গেলে 1/∞ এটা 0 হয়ে যাবে। কারণ এককে তুমি ইনফিনিটি সংখ্যক বার যদি ভাগ করো তাহলে প্রতি খণ্ডে কি হয়, কিছুই থাকে না, শূন্য থাকে প্রায়। এবার লক্ষ্য করো, বলছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এটা খুবই সহজ, কারণ উদাহরণ এগুলো যখন করিয়েছি তখন এটা পেরে যাওয়ার কথা, এখন তোমার না করাই দিলেও পারার কথা। তারপর আমি দেখাই, যাও। তো এখানে দেওয়া আছে, যা যা লিখে ফেলবো আগে। দেওয়া আছে প্রথম পদ হলো 1, সাধারণ অনুপাত, অনুপাতের উপর নির্ভর করে অসীমতক সমষ্টি থাকবে। আর সমান হলো কত, যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ, যে কোনো পদ ভাগ আগের পদ, মানে এই হাফই আসবে এখানে। এখানে তুমি বলে দিবা যে এখানে আর এর মান দেখো, আর এর যে মানটা পেয়েছি তার মডুলাস 1 থেকে কি ছোট না? এই যে অনুপাতের মানটা 1 থেকে কিন্তু ছোট হয়ে গেছে মডুলাসের মান। তাহলে এটা আমি কিন্তু আগেই শিখিয়েছিলাম যে মডুলাস কেন দেওয়া আছে। তুমি যদি এটা চাও যে আর এর মান -1 থেকে +1 এর ভিতরে, উল্টা লিখলাম, -1 থেকে +1 এর ভিতরে, সুতরাং অসীমতক সমষ্টি আছে, একই কথা। এটা আর এটা একই কথা, তুমি যে কোনোটা লিখতে পারবা। এটা কম লিখতে হয়, এটা আমরা লিখবো যেহেতু এখানে এটা, তাহলে সুতরাং অসীমতক সমষ্টি আছে, অসীমতক সমষ্টি আছে। যখন আমরা এই অঙ্কগুলো করব তখন আগে চেক করব অসীমতক সমষ্টি আছে কিনা, থাকলে বের করবো, না থাকলে এখানে অঙ্ক শেষ, অসীমতক সমষ্টি নাই শেষ। তাহলে এখানে আমরা এস ইনফিনিটি, সূত্র কি ছিল, a/1 - r, এর মান কত 1, তো 1 - r, আর আর বলতে হাফ, তাহলে 1/1 - হাফ মানে কি হাফই হবে। এটা উল্টে গেলে 1 × 2, তার মানে 2 আনসার হবে, অসীমতক সমষ্টি হলো 2। আমি কিন্তু বলছিলাম এটা এটা দেখলেই বোঝা যায়। সে রুটি দিয়ে তুমি চিন্তা করো, তোমাকে একটা রুটি দেওয়া হলো, তুমি রুটিটা এইভাবে খাচ্ছ, প্রথমে অর্ধেক অংশ খেয়ে ফেলছো, এটাকে হাফ অংশ বলা হয়। এরপরের বার যে তুমি কি করছো, এই বাকি অর্ধেকের অর্ধেক খেয়েছো, তার মানে এটা হচ্ছে 1/4, মানে পুরাটা 4 ভাগের 1 ভাগ। পরে বাকি যতটুকু ছিল তার 1 ভাগের 4 ভাগ খেয়েছো। তারপর তুমি এই প্যাটার্নেই খাচ্ছ, তার মানে তুমি এইভাবেই সারা জীবন খেতে থাকবা। পরেরটা 1/8 খাবা, তারপরে 1/16 অংশ খাবা, এইভাবে করতে করতে অনন্তকালে এটা খেয়ে শেষ করতে পারবা না। যদি কোনোদিন শেষ করতেও পারো, তাহলে আমি যদি তোমাকে বলি তুমি কতটুকু রুটি খেয়েছো, তুমি বলবো একটা খেয়েছি, মানে সম্পূর্ণটা। তার মানে এই সবগুলো অংশ আমি যদি যোগ করি, যোগফল কত হবে, 1 হবে। এখানে এই প্যাটার্নে আছে, এইটুকুর মান কি আমরা 1 পেয়েছি। আর এখানে যেহেতু আস্ত একটা ছিল আগে, একটা আস্ত রুটি আর এই পুরাটা মিলে একটা রুটি, তাহলে একটা একটা কয়টা হলো, 2টা রুটি, 2।
তার মানে এটার অসীমতক সমষ্টি হবে কত? 2। তো বোঝা যায় এটা খুবই সহজ। এটাও দেখো, এটা অসীমতক সমষ্টি থাকবে। আমি এবার শর্টকাটেই লিখবো। এর মান হলো 8, আর এর মান হলো যে কোনো পদ ভাগ তার আগের পদ, মানে 1/4 আসবে এখানে। তাহলে এখানে s ইনফিনিটি আসবে হলো a/1 - r। তাহলে a এর মান কত? 8, 1 - r এর মান কত? 1/4। তাহলে 8 ডিভাইডেড বাই, এটা লসাগু করলে 4 একে 4 বিয়োগ 1 মানে 3/4। তাহলে 8 ইন্টু 4/3, 4টা 32/3, এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। আমার হিসাবে যদি ভুল হয় তাহলে দেখে নিও, তোমরা ঠিক করে নিও আর কি। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো এটার অসীমতক সমষ্টি থাকবে না, মানে এখানে a এর মান 1, কিন্তু r এর মান কত দেখো তো? যে কোনো পদ ভাগ তার আগের পদ। ফলাফল কত আসছে? 2। তাহলে এখানে লিখবো যে এখানে r হলো 1 থেকে বড়, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নেই। ধারাটির অসীমতক সমষ্টি নাই। এখানেই শেষ। যখন থাকবে না তখন এখানেই শেষ। কারণ শর্তের বাইরে চলে গেলে এটা অসীমতক সমষ্টি থাকবে না। এটাও একই রকম। তোমরা সুন্দর করে লিখবে, আমি কিন্তু শর্টকাটে লিখে দিচ্ছি শুধু। এ সমান কত? হাফ। তাহলে আর এর মান এখানে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। তাহলে -1/4 ইন্টু 2, কাটাকাটি করলে -হাফ। তাহলে এখানে অসীমতক সমষ্টি থাকবে। এখানে লিখতেছি না কিন্তু, অসীমতক সমষ্টি যা আছে প্রথমটা যেভাবে লিখছি ওইভাবেই তোমরা লিখবা, এগুলো কতবার করার পর। তাহলে s ইনফিনিটি হলো a/1 - r, এর মান কত? হাফ। তাহলে 1 মাইনাস অনুপাত হলো -হাফ, 1/2 ডিভাইডেড বাই মাইনাসে মাইনাসে এখানে আসবে প্লাস হাফ। তাহলে হাফ, লসাগু 2 একে 2, তাহলে 3/2। তাহলে হাফ ইন্টু 2/3, কাটাকাটি করলে এখানে 1/3 আসবে। তাহলে এটার অসীমতক সমষ্টি আসবে হলো 1/3। আশা করবো বুঝতে পারছো। তোমরা সুন্দর করে লিখবে। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটাও আসে পরীক্ষায়। এখানে 2-3টা টাইপের অঙ্ক আসে বেশি। একটা তো কমন, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে। আরেকটা আছে হলো এটাও আসে মাঝে মধ্যে। আর সৃজনশীলের কয়েকটা অঙ্ক আছে যেগুলো একটা সাধারণ নিয়ম, ওইটাও আসে। এটা একটু মনোযোগ দিও, এগুলো সব একইভাবে করতে হয়। দেখো এই ধারাগুলো কিন্তু খুবই কমন। এখানে 7 থাকতে পারে, 3 + 3 3 + 3 3 3 এভাবে থাকতে পারে, 4 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। একদম 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকতে পারে। কিন্তু এটা কোনো সাধারণ ধারা নয়। দেখো একটু খেয়াল করে, কোনো গুণোত্তর ধারা নয় এটা, আবার সমান্তর ধারাও নয়। তো এটাকে একটা সাধারণ ফরম্যাটে নিয়ে যাওয়া যায়, সংখ্যা যাই হোক না কেন। দেখো এই ধারাটা আছে না, এই ধারাটাকে একটা জানা ফরম্যাটে নেওয়া যায়। সেটা কিভাবে? 9 কে 10 বিয়োগ 1 লেখা যায়, আর 99 কে 100 বিয়োগ 1 লেখা যায়, এই 999 কে 1000 বিয়োগ 1 লেখা যায়। এভাবে করে লেখা যায়। পরে 10, 100, 1000 এগুলোকে পাশাপাশি যদি আমি লিখি, এগুলোকে পাশাপাশি লিখব। আর এই যে -1 -1 -1 এটাকে মাইনাস কমন রেখে 1 + 1 + 1 যদি পাশাপাশি লিখি, দেখো এটা একটা ধারা হয়ে গেছে পরিচিত, এটাও একটা ধারা হয়ে গেছে পরিচিত। তার মানে 9 9 9 9 9 এগুলা থাকলে এটাকে যে কোনো সময় এটা বানানো যায়। এটাই যদি হয় তাহলে আমরা যে কোনোটাকে আমি 9 9 9 9 নিয়ে আসতে চেষ্টা করব না? সব সময়ের জন্য এটা চেষ্টা করব। তাহলে কিভাবে করা যায় এটা? এটাকে আমাকে বলছে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে। তাহলে আমরা ধরি Sn সমান হলো যে এটা 7 7 7 7 7 7 প্লাস ডট ডট ডট, এভাবে চলতে চলতে কতদিন পর্যন্ত চলবে? n তম পদ পর্যন্ত চলবে। n তম পদ পর্যন্ত এটা চলবে। এবার দেখো আমি তো 9 9 বানানোর চেষ্টা করব। তাহলে আমি এক কাজ করব, আগে 7 কমন নিয়ে নেব। 7 যদি কমন নেই, 7 দিয়ে এটাকে ভাগ দিলে 1 হয়। এখানে থাকবে 1 1, এখানে থাকবে 1 1 1 প্লাস, এভাবেই চলবে কততম পদ পর্যন্ত? এভাবে চলবে n তম পদ পর্যন্ত।
দেখো আমি কেন 1 বানাইলাম? কারণ আমি এখানে 9, 9, 9, 9 নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এইবার আমি লব এবং হর ২ টাকেই 9 দিয়ে গুণ করি। নিচেও 9 দিয়ে গুণ, উপরেও 9 দিয়ে গুণ। তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1, 1, 1 প্লাস ডট, ডট, ডট n তম পদ পর্যন্ত। এবার দেখো উপরের 9 দিয়ে সবাইকে যদি আমি গুণ করে দেই তাহলে 7/9, 9 কে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট, ডট, ডট n তম পদ মানে কিন্তু n না। n এর মান 5 হলে এখানে 5 নম্বরের 5টা এক থাকবে। n এর মান 10 হলে এখানে 10টা এক থাকবে। যেমন প্রথমটার মধ্যে 1টা এক, 2টা এক, 3টা এক, তাহলে n সংখ্যক এক থাকবে। তাহলে এটা আসলে আমি 9 দিয়ে গুণ করলে কত হবে আমি এখনো বলতে পারতেছি না। এইজন্য আমি এখানে এখনো n তম পদই লিখব। মানে এই যে ধারাটা চলতেছে এরকম এই ধারার n তম পদ হবে এটা। কারণ আমি তো n সংখ্যক পদের সমষ্টি বের করতেছি। এবার তাহলে 7/9 দেখো 9 কে আমরা লিখতে পারি কি 10 বিয়োগ 1, এটাকে লিখতে পারি 100 বিয়োগ 1, এটাকে লিখতে পারবো তাহলে 1000 বিয়োগ 1 প্লাস ডট, ডট, ডট এভাবে করতে করতে এভাবে n তম পদ পর্যন্ত এখনো চলবে। এবার দেখো আমি পজিটিভ গুলা প্লাস গুলোকে একসাথে লিখবো, মাইনাস গুলোকে একসাথে লিখবো। দেখো যদি কোথায় এমন থাকে a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস e মাইনাস f এভাবে যদি চলতে থাকে, কেউ যদি চায় a আর c কে পাশাপাশি যোগ করবে আর এই মাইনাস b আর মাইনাস d থেকে মাইনাস কমন নিয়ে b প্লাস d রাখবে আলাদা, এটা সে রাখতে পারে। কোনো সমস্যা আছে? না। যারা প্লাস তাদেরকে একসাথে, মাইনাস গুলো একসাথে, কিন্তু মাইনাস গুলো থেকে মাইনাসটা কমন নেওয়া হয়েছে। তা আমি এখানে 10, 100, 1000 এভাবে করতে করতে n তম পদ পর্যন্ত এগুলোকে পাশাপাশি লিখলাম। আর এই সবগুলো থেকে মাইনাস কমন নিব। মাইনাস যদি কমন নেই তাহলে 1 প্লাস 1 প্লাস 1, 1 প্লাস 1 প্লাস 1 এভাবে চলতে চলতে এটাও n তম পদ পর্যন্ত লিখব। n তম পদ। বিষয়টা বোঝার চেষ্টা করো। এই -1, -1, -1, -1 এগুলো সব এখানে রাখলাম। তুমি আবার এভাবে গুনো না, স্যার 1টা 2টা 3টা হলো, আপনি 4টা কেন লিখছেন বা 5টা কেন লিখছেন? আর এখানে কতগুলো আছে আমি তো জানি না। আমি কয়েকটা লিখে ডট, ডট দিচ্ছি, তার মানে এটা ওইভাবেই চলবে। এটা বোঝানো হচ্ছে। তো এখন বলো তো, এটা একটা সূত্র হয়ে গেছে 7/9। এখন দেখো এটা একটা গুণোত্তর ধারা। দেখো 10 গুণ 10 গুণ 10 গুণ করে বাড়তেছে। তা গুণোত্তর ধারার সূত্রটা কি ছিল? a r টু দি পাওয়ার n মাইনাস 1/r r মাইনাস 1, এটা না ছিল SN এর সূত্র। যেহেতু r এর মান 10, দেখো এটাকে এটাতে ভাগ দিলে 10 হয়, এটাকে এটাতে ভাগ দিলে 10 হয়। আমি এত বিস্তারিত লিখতেছি না, এটা তুমি এমনি লিখলেই নাম্বার পাবা, সমস্যা নেই। তাহলে a মানে প্রথম পদ 10, r 10, n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর কত 10 না? তাহলে 10 মাইনাস 1। দেখো a এর মান 10, r এর মানও 10, তাই সূত্র অনুসারে বসিয়ে দিয়েছি এটা। আর এই মাইনাস এখানে 1 কতগুলো আছে? যতগুলো পদ ততগুলো 1 আছে। পদ সংখ্যা কয়টা? n সংখ্যক, কারণ আমি n সংখ্যক পদের সমষ্টি বের করতেছি, যে n সংখ্যক। তার মানে 2টা এক যোগ করলে কত হয়? 2, 3টা এক যোগ করলে কত হয়? 3, 4টা এক যোগ করলে হয় 4, 5টা এক যোগ করলে হয় 5। তাহলে n সংখ্যক এক যোগ করলে কত হবে? অবশ্যই n হবে। তাহলে এটা হবে n। বুঝো কিন্তু যদি 2টা এক থাকে তাহলে 1 যোগ 1 2, এক যদি 3টা থাকে 3 হবে যোগফল, এক যদি 4টা থাকে যোগফল হবে 4। তাহলে এক আছে কতগুলো? n সংখ্যক, তাহলে যোগফল n হবে। এবার এটা দিয়ে সবাইকে গুণ করব। তার আগে দেখো লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ হয়। 7 10 কত? 70। এটা 9, তাহলে 9 9 কত? 81। এক লাইন কম করছি। সাথে 10 n মাইনাস 1, 10 টু দি পাওয়ার n মাইনাস 1। আর 7/9 এটার সাথেও গুণ হবে। মাইনাস 7n ডিভাইডেড বাই কত? 9। এটাই আনসার। এটাই হলো n সংখ্যক পদের সমষ্টি। দেখো একটু খেয়াল করে, যদি এখানে 7 না থেকে 5 থাকতো তাহলে এই যে 5টা কমন নেওয়ার পর এই 5 5 5 5 5 এভাবে চলতে থাকতো। আর এই 5টা 5 10 50 হয়ে যেত আর এখানে 5 থাকতো। যদি এখানে 8 থাকতো তাহলে এখানে 80/81 8n/9 হতো। যদি এখানে 2 থাকতো তাহলে 20/81 2n/9 হতো। বিষয়টা বুঝতে পারছো তো? যদি এখানে 1 থাকতো তাহলে এখানে 10/81 হতো, 10/81 10/81 এখানে n/9 হতো। আমি আশা করব তোমরা ধরতে পারছো। সেম অঙ্ক আরেকটা আছে, তোমরা করবা, আমি করে দিব না। আর সব করে দিলে তোমরা কি নিজে থেকে তো কিছুই বুঝবে না। সেম অঙ্ক একই নিয়মে করবা।
যদি কোথাও এমন থাকে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস, এটার যদি n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে, অনেকে আছে দেখো এটা করাইছি না, যারা না বুঝে করে আর কি। প্রথমে এখান থেকে 3 কমন নেই, 3 কমন নিয়ে আবার 9 দিয়ে গুণ করে উপর নিচে। দেখো আমাদের তো উদ্দেশ্য আছে, আমরা তো 9 বানানোর চিন্তা করতেছি, 9 আনতে পারলেই তো হয়, কারণ 9 দিয়েই একটা ধারা হয়, অন্য সংখ্যা দিয়ে হয় না। তা আমি তো সরাসরি এখানে 3 দিয়ে গুণ 3 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। 3 দিয়ে গুণ 3 দিয়ে ভাগ, তাহলে 9 9 9 এমন করে হয়ে যাবে সরাসরি। অনেকে আছে যে এমন ভাবে মুখস্থ করে ফেলে নিয়মটা, যে আসলে মানে মূল জিনিসই বুঝে না, শুধু একে হুবহু মুখস্থ করতে থাকে। এই অঙ্কের মূল প্যাটার্নটা হলো, আমি চাই কি, আমি চাই এখানে 9 আনতে, 9 9 9 9। 3 থাকলে তো সরাসরি আমি 9 বানাইতে পারতেছি, সমস্যা কি। অন্যান্যগুলো থাকলে কমন নিয়ে তারপর 9 দিয়ে গুণ করতেছি। যেমন 7 থাকতে সরাসরি 9 বানানো যাচ্ছিল না, কোনো কিছু দিয়ে গুণ করে। এজন্য কমন নিয়ে আবার 9 দিয়ে গুণ করছি। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এখন তোমরা অবশ্যই এটা করবে 5 দিয়ে। এটার উত্তর বোঝাই যাচ্ছে যে 50/81 10 টু দি পাওয়ার n-1 5n বাই কত 9। দেখো এবার 8 নাম্বারটা। 8 নাম্বারটা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ, উদাহরণের মধ্যে অনেকটা অঙ্ক ছিল কিন্তু। উদাহরণটা যদি বুঝে থাকো তাহলে এটা খুব সহজেই বোঝার কথা। দেখো এখানে বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে এই যে ধারাটা দিয়েছে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টি থাকার শর্ত হলো অনুপাতের মডুলাসের মান বা পরম মান সবসময় 1 থেকে ছোট হতে হবে, অথবা এই r এর মান -1 থেকে বড়, +1 থেকে ছোট, এই দুইটা দিয়ে একই কথা বোঝায়, একই জিনিস বোঝায়। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা আমরা জানি। তো যে কোনো একটা আমরা দেখাতে পারলেই হবে। তাহলে দেখো এটা হলো প্রথম পদ, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো সাধারণ অনুপাত, অথবা এটাকে এটা দিয়ে ভাগ দিলে আমরা পাবো সাধারণ অনুপাত, যে কোনো একটা ভাগ করলেই হয়। চলো আমরা শুরু করি। দেওয়া আছে কি আগে দেখো, লক্ষ্য করো দেওয়া আছে প্রথম পদ a সমান হলো 1/x+1, আর সাধারণ অনুপাত আর সমান হলো যে কোনো পদ ভাগ তার আগের পদ, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি। ভাগ আছে তাহলে গুণ আকারে লিখলে উল্টে যাবে, এই উল্টে গেলে এখানে কাটাকাটি করলে আমরা পাবো হলো 1/x+1। কারণ দেখো এখানে একটা আছে, একটার সাথে এখানে দুইটার স্কয়ার আছে, মানে দুইবার আছে জিনিসটা, একবার কেটে গেলে একবার রয়ে যাবে। এবার একটু লক্ষ্য করো, এখানে যে জিনিসটা আছে এইটাই তো আর এর মান। তা আমরা জানি আর এর মান যদি -1 থেকে +1 এর ভিতরে, অথবা মডুলাস অফ আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলেই অসীমতক সমষ্টি থাকে। তাহলে x এর কোন কোন মানের জন্য আর এর মান ওই শর্ত পালন করে সেটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ আর স্মলার দ্যান 1 হয়। এটা এখন তাহলে আমরা খুঁজবো, এখন মডুলাস আর এর মান 1 থেকে ছোট হবে x এর কোন কোন মানের জন্য। x এর আর এর মানটা এখানে বসিয়ে দেই, আর কি 1/x+1, 1/x+1 তার মডুলাস স্মলার দেন 1। আমি আগেও বলছি এখন আবার বলতেছি, তোমরা আগের ভিডিও দেখে থাকলে খুব সহজেই বোঝার কথা, নিজেই পারার কথা। দেখো যেহেতু পরম মান, এটা পরম মান চিহ্ন আছে, তার মানে বাম পাশে লেফট সাইডে যেটা আছে এটা একটা ধনাত্মক জিনিস, রাইট সাইডে যেটা আছে সেটাও ধনাত্মক জিনিস। তাহলে আমি এখানে ব্যস্তকরণ করতে পারবো, ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা জানি যদি উভয় পাশে, দেখো আমি আবার বলি, যদি দুইটাই ধনাত্মক হয়, বাম পক্ষ ডান পক্ষ দুইটাই যদি ধনাত্মক হয়, আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে। বাম পাশ ডান পাশ দুইটাই যদি ঋণাত্মক হয়, মনে করো এমন আছে -1/2 স্মলার দেন -1/4, মাইনাস থাকলে যেটা ছোট সেটা বড় হয় আমরা জানি। এখন এটা যদি উল্টে দেই তাহলে -2 হবে, এখানে -4 হবে, এখানে আবার -2 হবে বড়, -4 হবে হলো ছোট। তা দুইটাই প্লাস অথবা দুইটাই যদি মাইনাস হয় তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে যদি ব্যস্তকরণ করি। কিন্তু যদি অজানা থাকে, অজানা থাকলে তো আর ব্যস্তকরণ করতে পারবো না, কারণ আমরা জানি না যে এটা প্লাস নাকি মাইনাস। কারণ দুইটার চিহ্ন যদি দুই রকম হয়, একটা প্লাস আর একটা যদি মাইনাস হয়, তাহলে অসমতার চিহ্ন উল্টায় না।
মনে করে যে 1/2 বড় -1/4 থেকে। আমি যদি উল্টায় দেই 2 - 4, তাহলে এটাও একই থাকবে, পরিবর্তন হবে না। তার মানে কোনো পরিবর্তন এখানে ঘটতেছে না। এই জন্য আমাদের ব্যস্তকরণ করতে হলে অবশ্যই আমাদের জানা থাকতে হবে দুইটাই পজিটিভ নাকি দুইটাই নেগেটিভ, নাকি দুইটা দুই রকম। যখন চলক থাকে তখন আসলে বোঝা যায় না এটা প্লাস নাকি মাইনাস। এই জন্য যেহেতু পরম মান আছে, পরম মান থাকা অবস্থায় আমরা উল্টাতে পারবো, কারণ পরম মান আছে মানে পুরাটাকে আমরা পজিটিভ হিসাবে চিনতেছি, পুরো মানটা। তো পজিটিভের ক্ষেত্রে তো অসমতার চিহ্ন উল্টাবে। এবার দেখো, এটাও আমি শিখিয়েছিলাম যে যদি দেখো এই যে মডুলাস আর যদি গ্রেটার দ্যান এ হয়, এটার আরেকটা অর্থ হলো আর এর মান এই -a থেকে ছোট অথবা +a থেকে বড়। এটা কিন্তু আমি কয়েকবার বুঝিয়েছি যে যদি গ্রেটার দ্যান হয় তাহলে দুইটা অথবা আসে, আর যদি স্মলার দ্যান হয় তাহলে এবং আসে, মানে একটার মধ্যে হয়ে যায়। এবং মানে কি, একটা একটা শর্ত দিয়ে দুটা পূরণ হয়ে যায়। এটার মানে কি, আমি তোমাদের বলছিলাম দেখো সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে আমি যদি বলি মডুলাস আর এর মান 5-এর থেকে বড়, আমি বুঝিয়েছিলাম, আমি আবার একবার বুঝিয়ে দিই যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তার মানে আমি চাচ্ছি যে শূন্য বিন্দু হতে আর সবসময় 5 এককের চেয়ে বেশি দূরে থাকুক। তাহলে এটা কি হতে পারে, এটা +5 থেকে ডানে থাকবে অথবা -5 থেকে বামে থাকবে। দেখো, +5 এর ডানের সকল বিন্দুই মূল বিন্দু থেকে 5 এককের চেয়ে বেশি, -5 থেকে বামে সকল বিন্দুই শূন্য বিন্দু হতে 5 এককের চেয়ে বেশি দূরে। দূরত্ব তো পজিটিভই হবে। তা এই হিসাবে আমরা বলতে পারি এটার মানে হলো, আর এই যে মডুলাসের ভিতরে কি কি থাকতে পারবে, এটা -5 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা থাকতে পারবে অথবা +5 এর থেকে বড় যে কোনো সংখ্যা থাকতে পারে। এটা আমি এখানে লিখেছি। দেখো, এখানে যদি এ থাকে তাহলে এটার মান এটার নেগেটিভ থেকে ছোট আর এটার পজিটিভ থেকে বড়। আমি আশা করবো এটা ধরতে পারছো। না ধরতে পারলে তোমরা অবশ্যই 9.2 যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা করবা হায়ার ম্যাথের, ওখানে আমি মডুলাস সম্পর্কে আরো বিস্তারিত বুঝিয়েছি। তাহলে এখানে আমরা এখন লিখতে পারবো হলো যে সুতরাং x + 1 স্মলার দেন -1, মানে -1 এর থেকে ছোট, অথবা x + 1 গ্রেটার দেন 1, এটা। তাহলে দেখি এখান থেকে মান কি আসে। উভয় পাশে মাইনাস করে দিলে 1, তাহলে এটা কেটে যাবে, ওই পাশে থাকবে হলো -2। অথবা তুমি চিন্তা করতে পারো 1 কে ডানে নিয়ে গেছি, প্লাস মাইনাস আকারে ডানে বামে নেওয়া যাবে, সমস্যা নেই। আর এটা যদি আমরা এটাকে ডানে পাঠাই তাহলে x 1 - 1 হবে, তার মানে x এর মান আসতেছে এখানে গ্রেটার দেন 0। তার মানে বোঝা যাচ্ছে যে x এর মান -2 থেকে যে কোনো ছোট সংখ্যা আমি বসাতে পারবো এখানে। দেখো, -2 এর যে কোনো ছোট সংখ্যা বসালে আর এর মান কি হবে, দেখবে যে -1 থেকে +1 এর ভিতরেই থাকবে। আবার 0 থেকে বড় যে কোনো সংখ্যা বসাও, দেখবে এটাও -1 থেকে +1 এর ভিতরেই থাকবে আর এর মান। তুমি বসিয়ে দেখো, এই শর্ত মানলেই হবে। তাহলে আমাদের অলরেডি বের হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখি যে সুতরাং অসীমতক সমষ্টি থাকবে যদি অসীমতক সমষ্টি থাকবে যদি x smaller than -2 বা less than -2 অথবা x greater than 0 হয়। এটা হলো একটা উত্তর হয়। এইবার অসীমতক সমষ্টিটা চেয়েছে, বলছে সেই সমষ্টি নির্ণয় করো। দেখো, সেই সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো যে সুতরাং s ইনফিনিটি সমান হচ্ছে a/1 - r। আমরা a এর মান জানি। দেখো, a এর মান কত, a এর মান 1/x + 1, বসিয়ে দাও। 1 - r এর মানও 1/x + 1, একই। উপরে আছে 1/x + 1 আর নিচে লসাগু করলে পাচ্ছি x + 1। x + 1 1 এর সাথে গুণ হবে, তাহলে x + 1 - 1। এই 1 - 1 কেটে গেলে পাবো হলো উপরে পাচ্ছি x 1/x + 1 লবের মধ্যে, ইনটু হরের মধ্যে থাকতেছে এই দুটা কাটাকাটি হলে x/x + 1। এখন এই x/x + 1 কে উল্টে দিই একবার, যেহেতু গুণ লিখলাম, তাহলে x + 1 উপরে যাবে, x এর নিচে যাবে, এটা কাটা, তাহলে 1/x। দেখো, বইয়ের মধ্যে যে নিয়মে করা আছে নিয়মটা একটু জটিল। চলো পরেরটা দেখি। দেখো, অনুপনীকি দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, মানে ভগ্নাংশ বানাতে পারলেই চলবে। লবে কিছু একটা হরে কিছু একটা রাখলে সেটা মূলদীয় ভগ্নাংশ হয়ে যাবে।
চলো আমরা এখানে মূল দিয়ে ভগ্নাংশ বানাই। ক নাম্বার কি আছে? আমরা এটাকে অসীমতক সমষ্টির সূত্র দিয়েই করব। একটু খেয়াল করো, এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি, দেখো এটার মানে হলো যে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ওই সংখ্যা দুইটা বারবার রিপিট হবে। এটা কিন্তু আমি উদাহরণের অঙ্কগুলো করিয়েছি, ওটা অবশ্যই করার পর এগুলো করবে, তাহলে তোমার পারার কথা। আচ্ছা আরো 2 লিখবো না? দেখো এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 0.27 যোগ, দেখো পৌনঃপুনিক ছিল কি 27 এর উপর, এই জন্য আমরা 0.27 লিখলাম, পরে আবার 0.0027। এখানে যতগুলো অঙ্ক লিখে ফেলবো এরপরে ততগুলো শূন্য অবশ্যই তোমাকে দিতে হবে। এখানে দেখো কয়টা অঙ্ক লিখে ফেলছি, 4টা, তাহলে এর পরেরটার মধ্যে 4টা শূন্য তোমাকে দিতে হবে দশমিকের পর। এই 4টা শূন্য হয়ে গেল, এরপরে 27। ঠিক একইভাবে পরের গুলা চলতে থাকবে। এখানে কয়টা লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে দশমিকের পর 6টা শূন্য দিতে হবে, তারপর 27 দিতে হবে। আমি আর লিখবো না, কারণ 3টা লিখছি, এটা অনেক বেশি। তাহলে দেখো এটার সমষ্টি আমি যদি বের করতে চাই, এটা একটা অসীম গুণোত্তর ধারা হয়ে গেছে। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে প্রথম পদ এ হলো 0.27, আমি আর প্রথম পদ লিখলাম না, তোমরা তো বুঝতে পারছো। অনুপাত, সাধারণ অনুপাত, যাও লিখে দে, সাধারণ অনুপাত আসতেছে কত, যে কোনো পদ ভাগ তার আগের পদ 0.27, এটা ভাগ করলে আমরা পাবো হলো 0.01, এটা আসবে। এখন লক্ষ্য করো, এ পেয়ে গেছি আর পেয়ে গেছি, তাহলে অসীম পর্যন্ত সমষ্টি আমরা বের করতে পারবো। সুতরাং অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান হলো a/1 - r, এর মান কত আসছিল 0.27 ডিভাইডেড বাই 1 - 0.01, তাহলে উপর আসতেছে 0.27, নিচে 0.99, তাহলে কাটাকাটি দশমিক উঠে যাবে। দেখো দশমিকের পর এখানে দুইটা অঙ্ক, এখানেও দুইটা অঙ্ক, তো দশমিক উঠে যাবে। তো পরে যে 27/99, 9 দিয়ে কাটাকাটি করলে 3 9 27, 9 11 99, তাহলে এটা आंसर। দেখো তুমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারো, তোমাকে যদি কখনো বলে এটা এমসিকিউতে যদি দিয়ে দেয়, তখন তুমি কিভাবে করবে? এমসিকিউতে দিলে এ দেখো 0.27 আছে না, দশমিকের পর 27 27 27 কয়েকবার লিখবা, বেশ কয়েকবার লিখবা, এই 10 বা 8 9 বার লিখে সমান চিহ্ন চাপ দিবা, দেখবা যে এটা চলে আসছে সরাসরি, এটা সরাসরি চলে আসবে। তুমি এভাবে করতে পারবা এমসিকিউ এর জন্য। আর এটা থেকে এটা যাওয়া তো খুবই সহজ, এটা দশমিকে নিলেই দেখবা যে যেটা বারবার রিপিট হবে তার উপর পৌনঃপুনিক। দেখো এটা তুমি করবে, আমি এটা করে দিব, গ নাম্বারটা আমি করে দিব। দেখো এখানে আসছে কত 3.04 পৌনঃপুনিক 03 এর উপর পৌনঃপুনিক। এটার মানে কি একটু লক্ষ্য করো, 3 তো 3 এর মতোই থাকবে, দশমিকের ডানে 0, 403 403, এটা বারবার রিপিট হবে 403, এভাবেই চলতে থাকবে 403, এভাবে চলতে থাকবে না? আমি আশা করবো এটা তোমরা জানো যে এটার উপর পৌনঃপুনিক। দেখো তোমার মনে হতে পারে দুইটা পৌনঃপুনিক আছে, না, পৌনঃপুনিক একটা অঙ্কের মধ্যে তুমি 2বারের বেশি ব্যবহার করতে পারবা না। কিন্তু মনে রাখবা যে দুইটার উপর পৌনঃপুনিক থাকবে, ওর মাঝখানে যদি কোনো অঙ্ক থাকে তাহলে ওটার উপরও পৌনঃপুনিক আছে বলেই তুমি ধরে নিবে। তাহলে এই তিনটার উপরই পৌনঃপুনিক আছে, এটা তুমি চিন্তা করবা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো 3 3 এর মতোই থাকবে, 3 তো দশমিকের বামে, এই বাকিটা নিয়ে তুমি চিন্তা করো। একটু লক্ষ্য করো, পরের অংশটা আমরা লিখতে পারি 0. এখানে দেখো 0403, মানে পৌনঃপুনিক ছিল এই পর্যন্ত না, তাহলে 040 তো লিখি নাই, 0403 প্লাস, এরপর দেখো কয়টা অঙ্ক, 4টা, তাহলে 4টা শূন্য তুমি রাখবা, এই 4টা শূন্য, আবার 403 প্লাস, এবার দেখো কয়টা, 4 আর 3 7টা, তাহলে শূন্য রাখবা 7টা, 4 5 6 7, আবার 403, আর লিখবো না, অনেক লিখছি। তো এইভাবেই চলবে, এইভাবে অসীম পর্যন্ত চলবে। এখন তুমি দেখো 3 যদি তুমি বাদ রাখো, এই 3টা, এটা তুমি যদি বাদ রাখো, তাহলে বাকি যেটা আছে, দেখো এটা একটা গুণোত্তর ধারা তৈরি করছে। একটু লক্ষ্য করো, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হলো 0.001, তার মানে এটা হবে আর এর মান।
দেখো অবশ্যই এটা তোমার বাইরে রাখতে হবে, এটা বাদে বাকিটুকু একটা গুণোত্তর ধারা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রথম বন্ধনীর ভিতর, বন্ধনীর মধ্যের অংশটুকু একটি অসীম গুণোত্তর ধারা, অংশটুকু একটি অসীম গুণোত্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ কত? অসীম গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান হলো 0.0403। সাধারণ অনুপাত আর সমান হলো যে কোনো পদ 0.000403 ডিভাইডেড বাই 0.0403। এটা ভাগ দিলে পেলাম কত? 0.001। এটা গেল হচ্ছে আর এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান হলো a বাই 1 মাইনাস আর, মান বসিয়ে দাও, এর মান কত? 0.0403, 1 মাইনাস আর এর মান হলো 0.001। এখন এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি উপরে হলো 0.0403 আর নিচে থাকবে হলো 0.999। এবার দেখো দশমিকের ডানে এখানে কয়টা অঙ্ক? 4টা অঙ্ক। আর এখানে কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। তাহলে 4টা অঙ্ক যেহেতু বেশি, তাহলে একের পর 4টা শূন্য দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে উপরে যদি একের পর 4টা শূন্য দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হলো 403 শুধু। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি মনে করো উপরে এটা দিয়ে গুণ করছি, নিচেও এটা দিয়ে গুণ করছি। মানে এটা তুমি তো ক্যালকুলেটরে, তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে উঠালে চলে আসবে, আমার কাছে নাই, তাই আমি হাতে কলমে করতেছি। তো এইভাবে যদি করি তাহলে এটা আসবে, আর এখানে যদি এটা দিয়ে গুণ করি তাহলে আসবে 9990। এটা যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবে, এটা কিন্তু উত্তর না। আমাকে এই পুরাটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমি তো এতটুকুর মান, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটুকু পাইলাম এটা। তাহলে এখানে ওইখানের মানটা আমি বসাবো। তাহলে লিখবো 3.0403, এটা সমান হলো এই যে 3 এখানে যোগ আকারে আছে না, এই 3টা মান এখানে লিখতে হবে। 3 যোগ এটা 403 ডিভাইডেড বাই 9990। এবার তুমি এটাকে ক্যালকুলেটরে উঠাও, ভগ্নাংশ চলে আসবে, এখানে মান চলে আসবে। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে না, এটা উঠিয়ে দাও, উঠিয়ে দিলে যেটা আসবে ওটা অ্যান্সার। তার মানে তুমি এটা মনে রাখবা, সামনে যদি কোনো সংখ্যা থাকে এইটা বাদে বাকিটা নিয়ে তুমি হিসাব করবা, বাকিটা নিয়ে তোমাকে করতে হবে। এরপর এটার আগে যেটা ছিল সেটা কেমন ছিল? এটা তেমনি হবে, এটা নর্মালি পেরে যাবা। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, সৃজনশীলটা একটু খেয়াল করো। বানান ভুলে, সেটা গুণোত্তর ধারা, গুণল 4 হয়ে গেছে। স্যার একটি গুণোত্তর ধারা 3টি ক্রমিক পদের সমষ্টি দিয়ে দিয়েছে আর গুণফলও দিয়ে দিয়েছে। মানে মানে গুণোত্তর ধারা 3টা ক্রমিক পদের সমষ্টিও দিয়েছে, গুণফলও দিয়ে দিয়েছে। গুণোত্তর ধারা কেমন ছিল দেখো, প্রথম পদে, দ্বিতীয় পদ এ আর 2-1, তৃতীয় পদ হলো এ আর 3-1 মানে স্কোয়ার হবে, চতুর্থ পদ হলো এ আর টু দি পাওয়ার 4-1 মানে কিউব হবে। মানে যততম পদ পাওয়ার তার থেকে এক কম হয়। তাহলে এরও এইরকম হচ্ছে গুণোত্তর ধারাগুলো হয়। দেখো এখানে দুইটা জিনিস জানা থাকতে হয়, প্রথম পদ আর অনুপাত জানা থাকলে পুরা গুণোত্তর ধারাই বের করা যায়। তো এখানে আমার এই 3টা পদ দেখো, ওই প্রথম 3টা পদের যোগফলও বলে দিছে কত, এটা, আর প্রথম 3টা পদের গুণফলও বলে দিয়েছে। এখন আমাকে কি করতে বলছে? উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করতে বলছে, তারপর এ এবং আর দুইটার মানই বের করতে বলছে। তুমি দেখো এখানে চলক তো দুইটা, এ এবং আর, তার মন চাইলেই খুব সহজেই এ এবং আর এর মান বের করতে পারবো উপনয়ন প্রতিস্থাপন যে কোনো পদ্ধতি ব্যবহার করে। তাহলে ক নম্বরটা আমরা এখানে লিখি, যেহেতু আমার ইচ্ছা মতো আমরা ধরতে পারবো, তাহলে ধরি বা মনে করি প্রথম পদ হলো এ আর সাধারণ অনুপাত সমান হলো আর। তাহলে দেখো দুইটা শর্ত দিয়ে দিছে। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারবো, দেখো সমষ্টি মানে এ প্লাস এ আর স্কোয়ার সমান হলো 24 সমস্ত 4/5। এখন তুমি যদি চাও এটাকে একটু সুন্দর করে লিখবে, সবার থেকে এ কমন নিবে, এ কমন নিলে থাকে 1 প্লাস আর স্কোয়ার। এটাকে মিশ্র ভাঙাইলে 24 গুণ 5 হবে হলো 120, 120 আর 4 যোগ করলে 124 ডিভাইডেড বাই 5। আমরা মিশ্র ভাঙাতে নিশ্চয়ই জানি এই দুটার গুণফলের সাথে এটা যোগ করতে হয়, আর নিচে যা আছে তাই। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় যে শর্তটা আমাকে বলেছে, এটা বলছে গুণফল হলো 64। তাহলে এ ইন্টু
এ আর ইন্টু এ আর স্কোয়ার, এই তিনটা পদের মানে তিনটা ক্রমিক পদের গুণফল হলো কত? 64। দেখো আমি যদি গুণ করি, এ কয়টা আসলো? তিনটা, তাহলে এ কিউব, আর ইন্টু আর স্কোয়ার মানে আর এর কিউব 64। এখান থেকে তাহলে আমি এ আর হোল কিউব লিখতে পারি, এখানে 64, তাহলে এ আর সমান হলো কিউব রুট 64 হবে, যেহেতু কিউব উঠাচ্ছি তাহলে এখানে কিউব রুট হবে। তাহলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি হলো এ আর সমান হলো 64কে কিউব রুট করলে কত হয়? 4। এটা সমীকরণ 2। আমি এখানেই ক নাম্বারের জন্য একটু ক্যালকুলেশন করে রাখলাম ক নাম্বারের মধ্যে, তাহলে খতে কম করা লাগবে। তুমি যদি এখানেই 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখো এ কিউব আর কিউব দিয়ে, তাতেও কোনো সমস্যা নেই, তাও হবে। তো এখন দেখো আমার প্রথম পদ আর অনুপাত বের করতে হবে, তো তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারের সাহায্য আমরা নিব, নিয়ে খুব সহজে এটা করতে পারবো। ক হতে পাই a ইন্টু 1 প্লাস আর এর স্কোয়ার সমান আমরা পেয়েছি হলো 124 ডিভাইডেড বাই 5, এটা 1 নম্বর সমীকরণ। আর এটাও পেয়েছি যে এ আর সমান হলো 4, এটা 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ কিন্তু আমরা পেয়েছি। এখানে দেখো এ আর সমান 4 আর এখানে আছে কই গেল, এই যে এটা সমান 124/5। এখন আমি যদি প্রতিস্থাপনাই করি, 2 নং থেকেই লিখি, যাও 2 নং হতে পাই এ সমান 4/r, এটা লেখা যায়, অথবা আর সমান 4/a, তুমি যেমন চাই লিখতে পারো, একটা লিখলেই হয়। আমি এ সমান 4/r লিখলাম, এটাকে দিলাম 3 নাম্বার। এবার 3 এর মান দেখো, যেহেতু 2 নাম্বার থেকে আমি এটা পেয়েছি, তাহলে এটা কোথায় বসাবো? একে বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি 3 নং হতে এর মান একে বসিয়ে পাই, দেখো এর জায়গায় কি বসবে? 4/r, আর এখানে আছে 1 প্লাস আর স্কোয়ার সমান হলো 124/5। এবার গুণ করো, 4 দিয়ে সবাইকে গুণ হবে উপরে। আচ্ছা আমি 4 কাটাকাটি করতে পারবো? আমি এক কাজ করি, দেখো এই 4 দিয়ে কেটে দিব, এটাকে 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে এখানে আসবে হলো 1/r, 1 প্লাস আর স্কোয়ার সমান হবে, এটা হলো 31। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করছি, কারণ 4 গুণ করলেই সংখ্যা বেড়ে যাবে শুধু শুধু। এখন এটার সাথে এটা গুণ হলে থাকবে হলো, মানে এবার আড়াআড়ি গুণ করে দিই, তাহলে 1 প্লাস আর স্কোয়ার, এটার সাথে 5 গুণ আছে, সবার সাথে 5 একবারে গুণ করে দিতাম। যাই হোক, এটার সাথে 5 গুণ হবে, আর এই আর গুণ হবে 31-এর সাথে। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, এই আরটা কিন্তু পুরোটার নিচে আমি দিতে পারি, মানে এটার নিচে পুরোটার নিচে যদি আমি এটা চিন্তা করি, তাহলে দুই পাশে যখন আড়াআড়ি গুণ করবো, 31 গুণ হবে আর এর সাথে, 5 গুণ হবে এটার সাথে, তাহলে এখানে 5 এর সাথে আর স্কোয়ার গুণ করলে পাচ্ছি 5r স্কোয়ার, 5 এর সাথে আর গুণ করলে পাবো 5r, আর এই যে 31টা এই পাশে আনলে -31 আর হবে, আর এই 5 একে 5, আমি শুধু সাজাইলাম আর কিছু না, সব গুণ করছে আর একটু সাজুগুজু করছে, আর কিছু না। তাহলে 5r স্কোয়ার, 31 থেকে 25 গেলে কত হয়? -26টা আর এ প্লাস 5 সমান 0। এখন মিডিল টার্ম যদি আমি করতে চাই, দেখো 5 গুণ 5 25, তাহলে -26 আছে না, তাহলে এটাকে আমরা -25 আর ভাঙালেই হবে। মিডিল টার্ম করছি, প্রথম দুইটার গুণফল আর মাঝখানে দুইটার গুণফল একই, আবার মাঝখানে দুটা যোগ করলে এটার সাথে মিলে যায়। তাহলে প্রথম জোড়া থেকে 5r কমন গেলে এটাকে 5r দিয়ে ভাগ দিলে আর হয়, এটাকে 5r দিয়ে ভাগ দিলে 5 হবে শুধু, আর এখান থেকে -1 কমন নিলে এটা আর এটা মাইনাস হয়ে যাবে 5। এবার দেখো দুইটা জায়গা থেকে r-5 কমন নেব, আর r-5 যদি কমন নেই তাহলে থাকবে হলো 5r-1, 5r-1 ইকুয়াল টু 0। দুইটার গুণফল 0, তাহলে হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। এখান থেকে আর এর মান পাচ্ছি আমরা হলো 5, আর এখান থেকে পাবো 5r সমান হলো 1, শুধু আর সমান হলো 1/5। এখন দেখো আর এর দুইটা মান আসছে, তাহলে প্রথম পদ দুইটা আসবে, অনুপাত যেহেতু দুটি আসছে তাহলে প্রথম পদ দুইটা আসবে। তাহলে দেখো আর সমান 5 হলে
আর সমান 5 হলে এইখানে মানটা বসিয়ে দেবো, কই গেল, এই যে এখানে দেখো আর এর জায়গায় 5 বসলে a সমান 4/5, তাহলে a সমান হলো 4/5। এবং আর সমান যদি 1/5 হয়, আর সমান যদি 1/5 হয়, তখন a সমান কি আসবে, a সমান হবে 4/1/5। a সমান হলো 4/1/5। এটা ভাগ আছে, গুণ আকারে লিখলে নিচের ভগ্নাংশ উল্টে যায়, উপরেরটা ঠিক থাকে, নিচেরটা উল্টে যায়। তাহলে 4 কত 20। তাহলে এখানে দুইটা আনসার আসছে। দেখো প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে না, তাহলে তুমি লিখবা যে সুতরাং প্রথম পদ এটার জন্য কত 4/5 এবং আর হলো অনুপাত। আচ্ছা আর লিখবো না, অনুপাতে লিখে যাও, সাধারণ অনুপাত, আমি জায়গা কম এজন্য শুধু অনুপাত লিখতেছি। অনুপাত হলো কত 5। অথবা আরেকটা উত্তর হতে পারে, সেটা হলো প্রথম পদ কত আসছে এখানে, প্রথম পদ 20, তাহলে প্রথম পদ 20 এবং অনুপাত হবে 1/5। তাহলে এই দুইটা আনসার। দেখো দুইটা ধারা এই শর্ত পূরণ করে এরকম দুইটা ধারা উৎপন্ন হবে। একটা ধারার মধ্যে প্রথম পদ 4/5, তখন অনুপাত হবে 5, আর একটার মধ্যে প্রথম পদ 20, তখন অনুপাত হবে 1/5। এবার গ নম্বরে কি বলেছে, বলছে সাধারণ অনুপাত যদি 1/5 হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। তার মানে দেখো এখানে দুইটা হবে, যে গ নম্বর দেখে বোঝা যাচ্ছে, ওখানে বলে দিচ্ছে যে সাধারণ অনুপাতটা তুমি 1/5 ধরে নাও, তাহলে অসীমতক সমষ্টি বের করো। দেখো আমি সাধারণ অনুপাত যদি 1/5 ধরি, তাহলে প্রথম পদ আমাকে অবশ্যই 20 ধরতে হবে, কারণ আমার যেহেতু অনুপাত এটা, তাহলে অবশ্যই প্রথম পদও এটা নিতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে খ হতে পাই প্রথম পদ a সমান হলো 20, আর সাধারণ অনুপাত যদিও বলেই দিয়েছে আর সমান হচ্ছে 1/5। তাহলে দেখো এখানে মডুলাস আর এর মান হচ্ছে 1 থেকে ছোট, এটার মান 1 থেকে ছোট, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে এবার সুতরাং অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান a/1 - r, আগের মতোই। a এর মান কত, a এর মান 20, 1 - r এর মান কত 1/5, উপরে 20, নিচে লসাগু করলে হবে 5, 5 একে 5 বিয়োগ 1, তাহলে 20। এখানে দেখো নিচের ভগ্নাংশ হচ্ছে 4/5, বিয়োগ করলে উল্টে দিলে 5/4 হচ্ছে, 4 5 20, তাহলে 5 5 কত 25। তাহলে এটাই হলো অসীমতক সমষ্টি, এটার অসীমতক সমষ্টি হলো 25। আমি আশা করবো আমার হিসাব ঠিক আছে। এটাই আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখো। এবার দেখো আমরা নমুনা প্রশ্নগুলো সমাধান করব। নমুনা প্রশ্ন দেখো প্রথম দিকে আছে বহু নির্বাচনী, বলছে কোনো একটি অনুক্রমের n তম পদ এটা, তাহলে 20তম পদ কত হবে। আচ্ছা দেখো n এর জায়গায় যদি আমি 20 বসাই, তাহলে -1টা আর -1 থাকবে না, এটা হয়ে যাবে কি +1। দেখো এইটা +1 হবে, কিন্তু এই সামনের মাইনাসটা তো রয়ে যাবে, তাহলে 1/1 - 1/2, মানে উপরে 0 নিচে 2, 0কে যা দিয়েই ভাগ করি ফলাফল 0 হবে। তাহলে এটা 20তম পদ হবে 0। এখন যদি বিজোড় কোনো পদ বলতো, এখানে যদি বিজোড় কোনো পদ বলে, তাহলে কিন্তু এটা মাইনাস মাইনাসই রয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন 1 + 1 2 হবে, 2/2 1 হবে। তার মানে দেখবা 20-এর জায়গা যে কোনো জোড় থাকলেই 0 হবে, আর এখানে যে কোনো বিজোড় সংখ্যা থাকলে তখন কিন্তু উত্তর হয়ে যেতে হলো 1। এটা খুবই কমন প্রশ্ন, এটা কিন্তু অনেক সময় তোমাকে পরিবর্তন করে দিতে পারে, তোমরা একটু খেয়াল রেখো। হচ্ছে কোনো একটি অনুক্রমের n তম পদ হলো এটা, তাহলে আর এটা হচ্ছে বইয়েরই একটা অঙ্কের মতো দিয়ে দিয়েছে তোমাকে। দেখো un এটার মান বলছে 1/n, আবার বলছে un এটা হচ্ছে 10 স্মলার দেন 10⁻⁻4। তা আমি যদি এখানে un এর মানটা এই যে 1/n বসিয়ে দিই, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 10⁻⁻4। আমরা এটা করেছি এই হুবহু অঙ্ক, এটাকে লেখা যায় কি 1/10⁻4, এটা সূচকের সূত্র। আমি যদি 1 আকারে লিখি তাহলে ঘাতের চিহ্ন পরিবর্তন হয়। এখন দেখো আমি ব্যস্তকরণ করব, যেহেতু n এখানে পদ সংখ্যা, তাহলে দুইটাই পজিটিভ,
বাম পাশ ডান পাশ দুইটাই পজিটিভ। এখন আমি যদি ব্যস্তকরণ করি তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে। তাহলে n এর মান 10⁴ থেকে বড়। এটা n এর মান 10⁴ থেকে বড়। আচ্ছা এখানে কি বহুপদী? আচ্ছা বলো, দুইটা একই কেন? না না সরি সরি, n এর মান এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, তাহলে 3 শুধু। আচ্ছা 3 আছে তো, এটা, তাহলে এটা উত্তর। এবার লক্ষ্য করো, বলছে পার্শ্বের ধারাটি, লক্ষ্য করো 3 ও 4 এর উত্তর দাও। এই যে এটা দিয়ে দিছে এই ধারাটা। এখন 3 আর 4 এর উত্তর দিতে বলছে। 10তম পদ কোনটি সেটা জিজ্ঞেস করছে। একটু লক্ষ্য করো তো এখানে কিছু নাই মানে কিছু, এক আছে না নিচে? দেখো উপরে সব 4, তাহলে উত্তরের মধ্যে উপরে 4 থাকবে। কয়তম পদ? 10তম পদ। উপরে 4 থাকবে, এটা নিশ্চিত। আর নিচেরটা একটু লক্ষ্য করো, প্রথম পদ এখানে আছে 1, পরেরটা আছে, মানে এমনি চিন্তা করো তুমি, যদি এইভাবে তুমি চিন্তা করো যে এই 1 কে 1 চিন্তা না করে 3⁻0 চিন্তা করো, এটা 3⁻1, এটাকে 3⁻2 চিন্তা করো, তার মানে যততম পদ 3 এর পদ তার থেকে 1 কম হচ্ছে না। দেখো প্রথম পদে 3 এর পাওয়ার 0, দ্বিতীয় পদে 3 এর পাওয়ার 1, তৃতীয় পদে 3 এর পাওয়ার 2, তাহলে এখানে কততম পদ? 20তম পদ, তাহলে 3 এর পাওয়ার 9 হবে। উপরে 4 নিচে 3 এর পাওয়ার 9, তাহলে এটাই হবে উত্তর। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এবার 4 নাম্বার দেখো, বলছে ধারাটির অসীমতক সমষ্টি কত? এটার কি অসীমতক সমষ্টি? হ্যাঁ অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এখানে প্রথম পদ কি? এ হলো 4, এটাকে এটা দিয়ে তুমি যদি ভাগ করো, তুমি চিন্তা করো 4/3 ডিভাইডেড বাই 4, পরে এটা উল্টায় দিলে 4/3 ইন্টু 1/4, 4 কাটা 1/3 আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো আর এর মান 1/3, তাহলে এখানে এস ইনফিনিটি আসবে হলো a/1 মাইনাস আর। তো এখানে 4 উপরে, নিচে 3 একে 3 বিয়োগ 1, তাহলে 2/3। এটাকে আমরা গুণ আকারে লিখলে উপরে 3 নিচে 2, এটা কাটলে 2, তাহলে 6 হবে। 6 হবে অসীমতক সমষ্টি। আমি আশা করব বুঝতে পারছো। তাহলে এখানে হবে 7-1। দেখো আমরা তো জানি যে এ আর n-1, দেখো এ হলো প্রথম পদ, আর হলো অনুপাত। প্রথম পদে বসাইলাম অনুপাত বি, আমি আর ধরি নাই, সরাসরি বসাই দিলাম আর কি বি। n-1 মানে যততম পদ তার থেকে 1 বিয়োগ হবে, তাহলে সপ্তম পদের ক্ষেত্রে 7-1, তো এটাই উত্তর হবে ab⁶। এটা আনসার। খ নাম্বার দেখো, খ নাম্বারটা আরো সোজা। বলছে এ হলো 1, বি হলো হাফ, ধারাটির অসীমতক সমষ্টি কত? দেখো তো প্রথম পদে এ মানে 1, তাহলে খ নাম্বারে আমি বলতে পারি দেওয়া আছে প্রথম পদ এ সমান হলো 1, সাধারণ অনুপাত আর সমান হলো বি সমান হলো হাফ। দেখো এখানে সাধারণ অনুপাত কত? আর না, এই যে এটা কত? বি, বি এর মান কত বলেছে? হাফ বলছে। তাহলে এবার বলছে অসীমতক সমষ্টি থাকলে নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে যেহেতু মডুলাস আর স্মলার দেন 1, মানে আর এর মান 1 এর থেকে ছোট, সেহেতু অসীমতক সমষ্টি আছে, সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি আছে। এখন সেই অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান হলো a/1 মাইনাস আর, মানগুলো বসিয়ে দিলাম। এর মান হাফ, না সরি 1 বানায়, এর মান 1, তাহলে এর মান 1, তাহলে 1 মাইনাস আর এর মান হলো হাফ। বলো 1 থেকে হাফ গেলে কত হয়? হাফ হবে। এখন ভাগ আছে, গুণাকারে লিখলে এটা উল্টে যাবে, তাহলে সব মিলাই ফলাফল পাইতেছে হচ্ছে 2। আমি আশা করবো বুঝতে পারছো। খুবই সহজ, এগুলো তো করছো আগে।
এবার গ নাম্বারটা দেখো, বলছে a এর স্থলে 3। দেখো তো a এর জায়গায় যদি 3 বসাই, a b এর জায়গায় যদি 3 বসাই, a b স্কয়ারের জায়গায় মনে করো 3টা 3, 3 3 3। তাহলে এই যে ধারাটা আমরা পেলাম, যেটা আমরা এখানে পেলাম, এটা কি তোমার চেনা চেনা লাগে কিনা বলো? এটা করো নাই, কতগুলো করছো? তো এটা আবার করাই দেবো, দেখো একটু মনোযোগ দাও, আবার করাই দেবো। 3 3 3 3 3 3, তাই না? গ নাম্বার দেওয়া আছে a হলো 3, ab হলো 3 3, আর ab স্কয়ার এটা হলো 3 3 3। সুতরাং ধারাটি আমরা পাচ্ছি হলো 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস ডট ডট ডট, এভাবেই চলবে। দেখো মনে আছে কি, এটা এমন একটা ধারা যেখানে আমরা চাই 9 9 9 9 9 9। এটা হলে তাহলে খুব সহজে এটা নির্দিষ্ট একটা ধারায় ফেলানো যায়, অন্যথায় কিন্তু এটা ধারার মধ্যে কোনো ধারায় ফেলানো যায় না। তাহলে আমরা এক কাজ করি, এখানে 9 9, তার আগে আমরা n সংখ্যক দেখো n তম পদ পর্যন্ত কি বলছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি চেয়েছে আর কি। n সংখ্যক পদের সমষ্টি আমরা ধরি n সংখ্যক পদের সমষ্টি sn। এখন দেখো sn সমান তাহলে আমরা কি পেলাম, 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত চলবে? n তম পদ পর্যন্ত, n তম পদ পর্যন্ত, আগের মতোই। এখন দেখো এখানে 9 9 9 9 9 9 বানানোর জন্য আমি এক কাজ করতে পারি, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে ভাগ করলাম মানে নিচে 3 দিয়ে দিলাম, আবার উপরেও 3 দিয়ে দিয়ে যাও। 3 প্লাস 3 3 3 প্লাস 3 3 3 প্লাস ডট 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 প্লাস n তম পদ, এইভাবে চলবে। এবার উপরে 3 দিয়ে সবাইকে গুণ করলে 1/3, 3 3 9, এখানে 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট ডট ডট, এভাবে চলবে n তম পদ পর্যন্ত। এবার লক্ষ্য করো 9 কে লেখা যায় 10 বিয়োগ 1, 99 কে লেখা যায় 100 বিয়োগ 1, 999 কে লেখা যাবে 1000 বিয়োগ 1। একইভাবে ডট 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 করতে করতে এভাবে চলবে n তম পদ পর্যন্ত, পুরা n তম পদ পর্যন্ত এভাবে চলবে। এবার 10 100 1000 এগুলোকে আমি পাশাপাশি লিখবো। দেখো 10 100 1000 ডট 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 এভাবে চলবে n তম পদ পর্যন্ত। আবার আমি যদি মাইনাসগুলো -1 -1 -1 এভাবে n সংখ্যক -1 আছে, ওগুলোকে পাশাপাশি রাখি এবং মাইনাসটা কমন নিয়ে রাখি। মাইনাসটা যদি কমন নেই তাহলে এখানে হবে 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট ডট, এভাবে করতে করতে n তম পদ পর্যন্ত এভাবে চলবে। লক্ষ্য করো এখানে কিন্তু আমি এই প্লাসগুলো পাশাপাশি লিখছি, মাইনাসগুলো পাশাপাশি লিখছি, কিন্তু মাইনাসটা কমন নিয়ে রাখছি। এখানে এভাবে চলবে n তম পদ পর্যন্ত, এভাবে n তম পদ পর্যন্ত যাবে, আমি বলে দিলাম। এবার দেখো এটা একটা গুণোত্তর ধারা, যার প্রথম পদ a সমান হলো 10, সাধারণ অনুপাত r সমান হলো 100/10 সমান হলো 10। যে কোনোটাকে আগেরটা দিয়ে ভাগ দাও, দেখবো ফলাফল 10ই আসবে। এটাকে এটা দিয়ে ভাগ দাও। এই ফরম্যাটে আনা সম্ভব হয় যদি শুধুমাত্র এই 9 9 বা 9 9 থাকে, যদি এরকম, অন্যগুলো থাকলে হয় না। এই জন্য যেটাই থাক না কেন ওটাকে আমরা 9 এ রূপান্তর করি সবসময়। এখন বলো গুণোত্তর ধারার সূত্র কি? a ইন্টু সমষ্টি, যেহেতু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 না, যেহেতু এখানে r এর মান 1 এর থেকে বড়, তাহলে এটা যদি আমি বসিয়ে দিই, দেখো a এর জায়গায় কত বসবে 10, r এর জায়গায় কত বসবে 10, এখানেও 10। আমি এটা সরাসরি বসিয়ে দেব। তাহলে এখানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1, সরাসরি বসিয়ে দিলাম এটা। আর এখানে মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এখানে কতগুলো 1 আছে? n সংখ্যক 1 আছে। 1 দুইটা যোগ করলে কত হয়? 1 প্লাস 1 2, তিনটা যোগ করলে 1 প্লাস 1 প্লাস 1 3, চারটা যোগ করলে 4 হয়। তাহলে n সংখ্যক 1 যোগ করলে, যদি n সংখ্যক 1 যোগ করি তাহলে n হবে। দুইটা 1 যোগ করলে 2 হয়, তিনটা 1 যোগ করলে 3 হয়, তাহলে n সংখ্যক 1 যোগ করলে n হবে। এবারে 1/3 সবার সাথে গুণ হবে, এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে 10 একে 10,
এখানে থাকবে কত 9, 3 9 27, আর এই 10⁻n-1 এটা রয়ে যাবে, আর এই 1/3 এটার সাথেও গুণ হবে, তাহলে n/3। তাহলে এটা আছে, এটাই উত্তর। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। দেখো আমি কি বলেছিলাম যে দেখবা যদি এখানে 7 থাকে, 7 7 থাকে, প্লাস 7 7 7 থাকে, তাহলে শেষ পর্যন্ত এসএন এর মান আসে কত 70/81, আর এখানে থাকে 10⁻n-1, নিচে এখানে -7n বাই কত 9 আর কি, এটা থাকে। তো এখানে 7 এর জায়গায় কত বসবে 3 যেহেতু আসছে, তাহলে এখানে 30 হবে, 30/81। এখানে 10⁻n-1, এখানে দেখো 3n/9 কাটাকাটি করলে n/3 হবে, এই যেটার সাথে মিলে। আর এটা তুমি যদি 10 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 10 30, 3 27 কত 81, তাহলে 10 কত 27, এই যে 10 একই। কিন্তু যেহেতু এখানে 3, তাহলে কাটাকাটি করার কারণে এমন হয়ে গেছে। আমি আশা করবো বুঝতে পারছো। এটা তোমরা আবার এটা করার আগের যে কাজগুলো দিয়েছিলাম ওগুলো ভালো করে প্র্যাকটিস করে এগুলো আয়ত্তে চলে আসবে, তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রেখো। দেখো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিব। এখানে একটা ধারা দিয়ে দিছে, ধারা তো না, অনুক্রম, এটা অনুক্রম। এই অনুক্রমের 15তম পদ নির্ণয় করতে বলছে। একটু লক্ষ্য করো ক নম্বরে কি আছে, মানে ক নম্বরের মধ্যে প্রথম পদ আছে হলো হাফ, দ্বিতীয় পদ কি আছে, দ্বিতীয় পদ 1। একটু লক্ষ্য করো এখানে ভালো করে, প্রথম পদের উপরে 1, 3 নম্বরের উপরে 3, আর এটা 5 নম্বরের উপরে আছে 5। দেখো 1 2 3 4 5, তাহলে তো হিসাবে এখানে 1, এখানে উপরে 2 থাকার কথা, এখানে 3, এখানে উপরে 4, এখানে উপরে 5 থাকার কথা, আর নিচে সব জায়গায় 2। তাহলে এটাই দেখো, এই 1কে আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি। আচ্ছা 1 তো আগে লিখবো, 1কে আমি ইচ্ছা করলে 2/2 লিখতে পারি। ওই যে প্রথমটার উপরে 1, নিচে দ্বিতীয়টার উপরে 2। এবার তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ কত 3/2, এটা মিলে আছে। চতুর্থ পদ 2, তাই উপরে 4 নম্বর পদ, তাহলে উপরে 4 হবে, তাহলে উপরে নিচে 2 দিতে হবে, কারণ সবগুলোর নিচেই তো 2, দেখো সবগুলোর নিচেই 2 আছে, তাহলে আমি হিসাবে বলতে পারি এটা 4/2 হবে। আর পঞ্চম পদ দেখো কত আছে 5/2। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে বলো 15তম পদ কত হবে, সরাসরি তুমি এইভাবে বলতে পারো, মানে ডট 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 দিয়ে, যে সুতরাং 15তম পদ হবে, 15তম পদ হবে হলো 15/2, 15/2, এটা আনসার। এগুলো এমসিকিউতে বেশি আসে। এবার দেখো এটা বলছে যে এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করো। এখানে আচ্ছা যাক 1/5 মাইনাস 2/5 এর স্কোয়ার, এটা দেখো আমি এত ডিটেলস লিখবো না। প্রথম পদ এ সমান হলো 1/5, তোমরা কিন্তু অবশ্যই আগের গুলার মতো ভেঙে ভেঙে করবে, লিখে নিবা যে মনে করি বা দেওয়া আছে আর কি, দেওয়া আছে প্রথম পদ এ সমান 1/5, সাধারণ অনুপাত আর সমান, কিন্তু আমি শুধু আর সমান লিখে দিছি। যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ, মানে যে কোনো পদ ভাগ তার আগের পদ, এটা ভাগ এটা দিতে পারো, এটা ভাগ এটা দিতে পারো, এটা ভাগ এটা দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে -2/5 এর স্কোয়ার ইনটু, এটা উল্টে যাবে, কাটাকাটি করলে -2/5। দেখো এখানে আমাদের শর্ত কি, মানে এখানে আর এর মান, মডুলাস আর এর মান 1 এর থেকে ছোট না। দেখো 2/5 তো 1 এর থেকে ছোটই হবে, তাহলে মডুলাস আর এর মান 1 এর থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে, ধারাটির, এইবার অসীমতক সমষ্টিটা কত, s ইনফিনিটি সমান হচ্ছে a/1 মাইনাস আর, এ কত, এ হলো 1/5, 1 মাইনাস আর, আর কত, আর হলো তোমার -2/5, তাহলে -2/5, তাহলে উপরে আসতেছে 1/5, আর নিচে 1 প্লাস 2/5, হিসাব করো, উপরে 1/5 আর নিচে লসাগু করলে 5 একে 5, 5 আর 2 7/5, তাহলে 1/5 গুণ 5/7 উল্টে যাবে, কাটাকাটি করলে 1/7 হবে। তা এটা আনসার। বলে খুব সহজ। পরেরটা দেখি, এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। হুবহু অঙ্ক একটা করাইছে একটু আগেই, দেখো এটার মতো করে করবা। দেখো একদম এটার মতো, এটা যেভাবে করেছি না, একদম এটার মতো করে তোমরা এটা করবে।
আমি আশা করবো তোমরা পারবে। এটা করে আমাকে দেখাবে কিন্তু। এটা দেখো বলছে কোনো অনন্ত গুণোত্তর ধারার প্রথম পদ হলো হাফ, অসীমতক সমষ্টি হলো 1/3, ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। এটা খুবই সুন্দর প্রশ্ন। দেখো সব এক ঘামে লেগে গেছে একই রকম প্রশ্ন সমাধান করতে করতে। এটা 2 মার্কের জন্য খুবই ভালো প্রশ্ন। দেখো এখানেই করে দিই, এটা ঘ নাম্বার। আমি শর্টকাটেই লিখতেছি। দেখো দেওয়া আছে প্রথম পদ a সমান হাফ, কিন্তু আমি শুধু a সমান হাফ সরাসরি লিখে দিলাম। আবার দেওয়া আছে অসীমতক সমষ্টি হলো 1/3, তাহলে s ইনফিনিটি সমান হলো 1/3। সাধারণ অনুপাত আমাকে বের করতে বলছে, তাহলে আমরা ধরি অনুপাত হলো r। অনুপাত কত? r। তাহলে এখন আমি যদি সূত্র বসিয়ে দিই, দেখো a/1 - r, এটা সমান কত? অসীমতক সমষ্টি না, s ইনফিনিটি। তাহলে এখানে আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে। এখন দেখো a এর মান কত? হাফ, বসিয়ে দাও। 1 - r, s ইনফিনিটির মান কত? দেখো অসীমতক সমষ্টি বলছে 1/3, তাহলে এখানে বসবে 1/3। এবার আর আর গুণ করো, এটার সাথে 1 গুণ হবে। খেয়াল করো, এটার সাথে 1 গুণ হলে 1 - r থাকবে, আর 3 এর সাথে গুণ হবে 1/2, তাহলে 3 এর সাথে 1/2 গুণ হলে 3/2, তাহলে 1 - 3/2 সমান হলো r। হিসাব করলে এখানে আমরা পাবো হলো 2 - 3 সমান হলো r। তাহলে r এর মান হচ্ছে হলো -হাফ, -হাফ হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।